আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পঞ্চম অধ্যায় হিসাব। আচ্ছা, এখানে হিসাব বলতে আমরা খতিয়ানকে শিখব। তো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে হিসাব। অধ্যায়ের নাম হিসাব। আচ্ছা, এখান থেকে তোমরা 2-3টা এমসিকিউ সৃজনশীল পেতে পারো এবং অনেকগুলো এমসিকিউ কমন পেতে পারো পরীক্ষা। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। লেনদেন ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। লেনদেনের পরে অর্থের প্রাপ্তি যেমন ঘটতে পারে তেমনি প্রদানও ঘটতে পারে। আবার কোনো কোনো লেনদেনের পরে আয় ও ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। একইভাবে সম্পদ বা দায়ের হ্রাস বৃদ্ধি ঘটতে পারে। বিভিন্ন প্রকৃতির অসংখ্য আয় ব্যয় সম্পদ ও দায় ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যমান। আচ্ছা, লেনদেনের পরে যে সকল আয় ব্যয় সম্পদ বা দায় প্রভাবিত হবে তা নির্দিষ্ট ছকে দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং প্রত্যেকটি খাতের মোট ও নিট পরিমাণ নির্ণয় করা হয়। আচ্ছা, লেনদেনের পরে প্রতিটি খাতের ক্রমাগত নিট পরিবর্তন বা নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়। আচ্ছা, আমরা এখানে খতিয়ানের জন্য দুইটা ছক আছে আমাদের। এখানে দুইটা ছকই আমাদের বিদ্যমান। একটা হচ্ছে টি ছক। আচ্ছা, একটা হচ্ছে এখানে দুইটা ছক আমরা দেখতেছি। একটা হচ্ছে টি ছক আর একটা হচ্ছে যাই সলোমানজের। এখন আমরা কোনটা করব? বেশিরভাগ অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমাদেরকে বলবো যে টি ছক খতিয়ান করো, কখনো কখনো বলবো যে তোমাকে সলোমানজের করো। যদি ভাইয়া কিছু না বলে তাহলে আমরা সলোমানজেরও করতে পারবো, টি ছকও করতে পারবো, দুইটাই আমাদের জন্য করা যাবে, সমস্যা নাই। কোনটা বেশি সুবিধা? আমার মতে সলোমানজেরটা একটু সময় কম লাগে, সুবিধা। আচ্ছা, কিভাবে লিখতে হবে? আমাদের দুইটাই শিখতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না, যেহেতু দুইটাই পরীক্ষা আছে। টি ছকের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো, নামটা টি দেওয়ার কারণ কি? দেখো তো, টির মতো একটা আকৃতি আসছে না? হ্যাঁ, আসছে। মানে দুই পাশ ভাগ করে ফেলে, টির বামে এক পাশ ডানে এক পাশ। আচ্ছা, এরপরে কি করে? এই পাশে একটা তারিখের ঘর, এই পাশে একটা তারিখের ঘর, দুই পাশ। আচ্ছা, দুই পাশে একটা তারিখের ঘর থাকে, এই পাশেও থাকে এই পাশেও থাকে। তারপর এই পাশে একটা বিবরণের ঘর, এই পাশে একটা বিবরণের ঘর, এই পাশে একটা জাবেদা পৃষ্ঠা, এই পাশে একটা জাবেদা পৃষ্ঠা, এই পাশেও টাকার ঘর, এই পাশেও টাকার ঘর। মানে দুই পাশ সেম থাকবে। এই বাম পাশকে আমরা বলবো ডেবিট, ডান পাশকে আমরা বলবো ক্রেডিট। এটা হচ্ছে টি ছকের ঘর। তাহলে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, হুবহু ডান পাশটাও সেম হবে, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। আর চলমান জেরের ক্ষেত্রে আমরা প্রথমে তারিখ, তারপরে বিবরণ, এখানে বিবরণের ঘর একটা, এরপর জাবেদা পৃষ্ঠা, এরপর ডেবিট টাকা ক্রেডিট টাকা, তারপর বাকি ঘরটাকে আমরা দুই ভাগ করবো, একটা ডেবিট জের হবে একটা ক্রেডিট জের হবে। তাহলে আশা করি আমরা চলমান জের খতিয়ান এবং টি ছক খতিয়ানের গড় আমরা পারবো। চলমান জের খতিয়ান এবং টি ছক খতিয়ানের গড় আমরা পারবো। আচ্ছা, টি ছক খতিয়ানে কয়টা গড় দেখো তো? টি ছক খতিয়ানে কয়টা গড় হলো? আচ্ছা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা গড়। কেমন? আর চলমান জেরে কয়টা গড়? 1 2 3 4 5 6 7টা। আচ্ছা, এরপর আমরা শুরু করি হিসাবের ধারণা। হিসাব বলতে কি বোঝায়? যেমন আমরা ধরো আমরা একটা লেনদেন বললাম, বেতন প্রদান করা হলো, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাহলে এখানে দুইটা হিসাব। আচ্ছা, তবু এরা কি বলছে? হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা নিরূপণ করা। এর উদ্দেশ্যে অর্জনের জন্য লেনদেন সমূহ সুষ্ঠু বা সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করা জরুরি। লেনদেনের ফলে সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সত্ত্বে ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে। প্রতিটি হিসাবের ক্রমাগত হ্রাস বৃদ্ধি এবং নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাবের নিট পরিমাণ জানা প্রয়োজন। আচ্ছা, প্রাপ্তি প্রদান অবশিষ্ট ইত্যাদি আমাদেরকে দেখাইলো, হ্যাঁ, এরপরে উপস্থাপন করলো। আচ্ছা, হিসাব যেমন আমরা টিসক খতিয়ান, টিসক কি বলে, খতিয়ানের যে টিসক কলামের খতিয়ান এটা আমরা শিখলাম এবং চলমান যে কলাম খতিয়ান এটা শিখলাম। আচ্ছা, এটা বৈশিষ্ট্য দিছে, টিসকের খতিয়ানের বৈশিষ্ট্য কি? হিসাবের একটি শিরোনাম থাকবে, মানে আমরা যে বিষয়, যে ধরা বেতনের খতিয়ান করব তাহলে উপরে বেতন হিসাব লিখবো। এখানেও সেম কথা, চলমান যে হিসাবের একটি শিরোনাম দুইটাতেই থাকবে। ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত থাকবে, কিন্তু চলমান যে এটা থাকে না, হিসাবের কোড নাম্বার উল্লেখ থাকে। আর উভয় পাশে 4টি করে মোট 8টি কলাম থাকে। আর এখানে তারিখ বিবরণ ও জাবেদা পৃষ্ঠা কলাম থাকে। কেমন?
এটা নির্দিষ্ট সময় পর পর হিসাবে উদ্ধৃত ডেবিট ও ক্রেডিট দিকে যোগফল নির্ণয় করতে হবে। আর এটা হচ্ছে টাকার কলাম মোট 60টি থাকে, ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি অবস্থিত। কেমন, এখানে কোড নাম্বার থাকবে, আর এখানে বলতেছে প্রতিটি লেনদেনের লিপিবদ্ধের পর হিসাবের উদ্ধৃত নির্ণয় করা যায়। আচ্ছা, এগুলো এতটা গুরুত্বপূর্ণ না, তারপরে আসেন। আচ্ছা, হিসাব কত প্রকার? আমরা জানি হিসাব সমীকরণ a সমান l প্লাস ওই। হ্যাঁ, এখানে হিসাব মোট যদি আমরা রে ভাঙি তাহলে মোট হিসাব 5 প্রকার পাবো। এটা কিন্তু এমসিকিউতে আসে, হিসাব কত প্রকার? 5 প্রকার। কি কি? সম্পদ, দায়, তারপরে মালিকানা সত্ত্ব, রেভিনিউ বা আয়, তারপর ব্যয়। কেমন? আচ্ছা, এরপরে এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বুঝে বুঝে পুরাটা পড়তে হবে আমাদের। যেমন প্রথমটা বলতেছে মূলধন। মূলধন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, মনে আছে ইর উপাদান 4টি: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আচ্ছা, মূলধন কোথায় পড়ে? মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে মালিক প্রতিষ্ঠানে নগদ অর্থ দিতে পারে, পণ্য দিতে পারে, সম্পদ দিতে পারে, কোনো সুবিধা প্রদান করতে পারে, তখন তাকে আমরা বলবো যে মূলধন। তারপর উত্তোলন, এটাও মালিকানা সত্ত্বের উপাদান। প্রতিষ্ঠান থেকে মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা নিতে পারে, পণ্য নিতে পারে, সুবিধা, সম্পদ বা সুবিধা গ্রহণ করতে পারে। আর নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব। এটা হচ্ছে লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি বা প্রদান ঘটলে নগদান হিসাবে লিপিবদ্ধ হয়। তারপর ব্যাংক হিসাবও সম্পদ। লেনদেনের দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি বা হ্রাস ঘটলে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হয়। তারপরে ক্রয় হিসাব, যখন কোনো পণ্য ক্রয় করি, নগদে হোক, চেকে হোক, কার্ডে হোক, ধারে হোক বা বিলের মাধ্যমে হোক, এটাকে আমরা বলবো যে ব্যয় হিসাব। আবার কখনো কখনো পণ্য ক্রয় বা চুরি হলে, নষ্ট হলে আমরা এটার মধ্যে লিখতে পারবো ক্রয় হিসাবে। আচ্ছা, বিক্রয় হিসাব হচ্ছে আয়বাচক হিসাব। এটা নগদে, চেকে, কার্ডে, ধারে বা বিলের মাধ্যমে আমরা পণ্য বিক্রয় করলে এখানে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করব। তা আসবাবপত্র হিসাব, এটা হচ্ছে সম্পত্তি হিসাব, যেমন চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল, ক্যাবিনেট ইত্যাদি যখন আমরা সম্পদ ক্রয় বিক্রয় করব তখন এটাকে আসবাবপত্র হিসাবে লিখব। তবে কলকব্জা হিসাব, এটাও সম্পত্তি হিসাব। উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন মেশিন ক্রয়, সংস্থাপন, সম্প্রসারণ ও বিক্রয়জনিত লেনদেন এ কলকব্জা বা যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ করব। তারপর ক্রয়কৃত পণ্য যখন ফেরত প্রদান করা হয় তখন আমরা ক্রয় ফেরত হিসাবে লিপিবদ্ধ করব, এটা ব্যয়বাচক হিসাব। আর বিক্রয় ফেরত হচ্ছে বিপরীত আয়বাচক হিসাব। হ্যাঁ, যখন বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া যায়। আর পাওনাদার বা পদ হিসাব, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা দায়বাচক হিসাব। বাকিতে পণ্য ক্রয় বা ক্রয়কৃত পণ্য ফেরত, পাওনাদারকে পরিশোধ, ছাড় পাওয়া বা বিলে স্বীকৃতি প্রদান করা, তখন এই পাওনাদার হিসাবে লিপিবদ্ধ করা হবে। দেনাদার হিসাব, এটা একটি সম্পত্তিবাচক হিসাব। বাকিতে পণ্য বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রিত পণ্য ফেরত, দেনাদার হতে প্রাপ্তি, ছাড় প্রদান, অর্থ অনাদায়ী হলেও বিলে স্বীকৃতি পাওয়া গেলে দেনাদার হিসাবে লিপিবদ্ধ করতে হবে। ফতোয়া বিল, আমরা যদি বিলে সাইন দিই তখন এটা আমাদের জন্য ফতোয়া বিল, এটা দায়। আর প্রাপ্য বিল, যদি আমরা কখনো বিল পাই, এটা হচ্ছে দেনাদার থেকে বিল পাই, এটা হচ্ছে সম্পদ। মজুত পণ্য হিসাব, দেখবা যে বছরের শেষ দিন আমাদের সবগুলা পণ্য বিক্রি হয় না। কখনো দেখছো কোনো দোকানে সবগুলা পণ্য বিক্রি হয়ে যায় না? যেমন ডিসেম্বর মাসে 31 তারিখে আমরা যখন হিসাব করতেছি তখন আমাদের সবগুলা পণ্য তো প্রতিষ্ঠানে বিক্রি হয় না। যেই পণ্যগুলো থেকে যায় এটা হচ্ছে যায় মজুত পণ্য। এই মজুত পণ্য সম্পদ। আবার যখন বছরের শুরুতে থাকে তখন ওতে কিছু মজুদ থাকে না, ওটা হচ্ছে প্রারম্ভিক মজুদ। আর বছরের শেষেরটা হচ্ছে সমাপনী মজুদ। ঋণ হিসাব, আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক থেকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিই, এটা হচ্ছে একটা দায়বাচক হিসাব। বিনিয়োগ হচ্ছে একটা সম্পত্তি হিসাব, মানে আমাদের যখন টাকা অনেক থাকে তখন আমরা নিজের প্রতিষ্ঠানে ছাড়াও বাইরের প্রতিষ্ঠানগুলোতে ইনভেস্ট করি, বিনিয়োগ করি, এটা আমাদের জন্য সম্পত্তিবাচক হিসাব। বেতন হিসাব, এটা আমাদের জন্য ব্যয়বাচক হিসাব, মানে প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তিকে আমরা বেতন দিয়ে থাকি। মনিহারি হিসাব, এটা একটা ব্যয়বাচক হিসাব। মনিহারি বলতে কোন হিসাবগুলোকে মনিহারি বলে? কাগজ ক্রয়, কলম ক্রয়, পেন্সিল ক্রয়, স্কেল ক্রয়, ফাইল কভার, তারপর পেন, ক্লিপ ইত্যাদি হচ্ছে মনিহারি ব্যয়বাচক হিসাব। ভাড়া হিসাব, এটাও ব্যয়বাচক হিসাব, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন যেমন কারখানা, অফিস, শোরুমের ভাড়া প্রদান। পরিবহন হিসাব, এটাও ব্যয়বাচক হিসাব। প্রদত্ত সুদ হিসাব বা প্রাপ্ত সুদ হিসাব, এটাও ব্যয় বা প্রদত্ত সুদ হচ্ছে ব্যয়, এটা আমরা দিছি। প্রাপ্ত সুদ হচ্ছে আয়। বিজ্ঞাপন হিসাব হচ্ছে ব্যয়বাচক হিসাব। কুরিন, আচ্ছা কুরিন জিনিসটা ভালো করে বোঝায়। ধরো যত টাকা আমরা বাকিতে বিক্রি করি সব টাকাগুলো কিন্তু আমরা পাই না। ধরো তোমার কোনো আত্মীয় যদি দোকান করে, তুমি দেখবা, বলবা যে আপনি যত টাকা বাকি দেন সব টাকা কি পান কিনা? দেখবা যে ওনার উত্তর হবে যে না, আমি কখনোই যতজনকে বাকি দিই সব ব্যক্তি কিন্তু আমার টাকা পরিশোধ করে না। কিছু ব্যক্তি কোনো না কোনো কারণে টাকাগুলো আর দেয় না।
ওই টাকাগুলো ওই ব্যক্তিগুলোকে আমরা ওই দেনাদারগুলোকে আমরা বলবো যে কুরিন। মানে কিছু ব্যক্তি, যেমন ব্যক্তি কি কি কারণে দেয় না, ধরো ওই ব্যক্তিটা মারা গেছে, দিলেও মানে ওর কাছে আর টাকা পয়সা নাই, ওর সম্পদ থেকে দায় বেশি হয়েছে, আর অন্য অনেকগুলা কারণে টাকা দেওয়া সম্ভব হয় না, তখন আমরা এটাকে লিখবো কুরিন হিসাব। এটা আমাদের জন্য এক প্রকার ব্যয় বা ক্ষতি বলা যায় আর কি। তারপর প্রদত্ত বাট্টা বা প্রাপ্ত বাট্টা দেখবে মাঝে মাঝে দোকানগুলোতে বলে ডিসকাউন্ট দেয়, হ্যাঁ, এরকম আমরাও কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট পাই এবং কিছু ক্ষেত্রে ডিসকাউন্ট দিই। যখন ডিসকাউন্ট পাই এটা হচ্ছে আমাদের জন্য আয়, যখন ডিসকাউন্ট প্রদান করি এটা আমাদের জন্য ব্যয়। অবশ্যই অবশ্যই অলরেডি আমি একবার বলছি, ধরো একটা সম্পত্তি তুমি 10,000 টাকা দিয়ে কিনে 2-3 বছর পর কি 10,000 টাকা বিক্রি করতে পারবা? জীবনেও না। ধরো 2-3 বছর পর এটা 7,000 টাকা বিক্রি করলা, বাকি 3,000 টাকা কি হয়েছে, ক্ষয় হয়েছে না, এই ক্ষয়টাকে বলে অবশ্যই। তা বকেয়া খরচ, ধরো আগের মাসে বিদ্যুৎ বিল আমরা দিই নাই, এটা আমাদের জন্য বকেয়া খরচ। প্রাপ্য আয় হিসাব, ধরো আমরা একটা কাজ করে দিয়েছি কিন্তু আমরা এখনো টাকা পাই নাই, ধরো তোমাকে 1 মাস প্রাইভেট পড়ালাম, তুমি এই টাকাটা এখনো আমাকে দাও নাই, এটা হচ্ছে প্রাপ্য আয়। আচ্ছা, বকেয়া খরচ হচ্ছে দায়, প্রাপ্য আয় হচ্ছে সম্পদ। আর অগ্রিম যদি কোনো খরচ করে ফেলে, ধরো আমাদের পরবর্তী মাসে বাসা ভাড়া আমরা অ্যাডভান্স দিয়ে দিছি, এটা অগ্রিম খরচ, এটা আমাদের জন্য সম্পদ। আর অগ্রিম যদি কখনো টাকা নিই তখন এটা আমাদের জন্য দায়। আর মেরামত, যে কোনো কিছু মেরামত ব্যয়, এটা আমাদের জন্য ব্যয়। আর অফিস সরঞ্জাম যখন আমরা কিনবো এটা তো আমাদের জন্য সম্পদ। আর অফিস সাপ্লাইজ হচ্ছে আমাদের জন্য সম্পদ। এরপরে আমরা ডেবিট ও ক্রেডিট জের, আচ্ছা ডেবিট ও ক্রেডিট জের, টি-ছক চলমান জের উভয় পাশ ছকে আমরা ডেবিট ও ক্রেডিট দুটি শব্দ লক্ষ্য করেছি। বাম পাশে আমরা ডেবিট লিখি, ডান পাশে আমরা ক্রেডিট লিখি। ডেবিট ও ক্রেডিট নির্ধারণ ব্যতীত হিসাব প্রস্তুত করা সম্ভব না। আমরা যখন টি-ছক খতিয়ান করব তখন আমাদের ডেবিট ও ক্রেডিট জের বাইর করতে হবে। আচ্ছা, কোনো হিসাবের বাম দিককে ডেবিট এবং ডান দিককে ক্রেডিট নামে আখ্যায়িত করা হয়েছে। আচ্ছা, শব্দ দুইটি হিসাবকে নির্দেশনা প্রদান করে। ডেবিট শব্দের অর্থ বাম ও ক্রেডিট শব্দের অর্থ ডান, তাই হিসাবের বাম দিক ডেবিট এবং ডান দিক ক্রেডিট, এটা হিসাব বিজ্ঞানের একটি রীতি। আচ্ছা, দুই তরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ে আমরা জানতে পেরেছি প্রতিটি লেনদেনে দুইটি বিপরীতমুখী সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে, একটি পরিবর্তন ডেবিট, অপরটি ক্রেডিট হয়। আচ্ছা, প্রতিটি লেনদেনের দ্বারা অন্তত দুটি হিসাব খাত প্রভাবিত হয়, একটি হিসাব খাত ডেবিট দিক প্রভাবিত হলে অপরটি দ্বারা ক্রেডিট দিক প্রভাবিত হবে, এটাই স্বাভাবিক। যেমন আমরা তো এটা জানি এ সমান এল প্লাস ই, কেমন, এ হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়, ই হচ্ছে মালিকানা সত্ত্ব। এই ডেবিট আর ক্রেডিট, সম্পদ যখন বাড়ে তখন ডেবিট হয়, আর দায় আর মালিকানা সত্ত্ব যখন বাড়ে তখন ক্রেডিট হয়। আচ্ছা, যেমন এখানে কোনগুলা ডেবিট হবে কোনগুলা ক্রেডিট হবে স্পষ্ট বলে দিচ্ছে। সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হবে, আর সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হবে। দায় হ্রাস পাইলে ডেবিট হবে, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। কেমন, আমরা অলরেডি এটা আগের ভিডিওতে লিখে দিয়েছি, তবু আবার এখানে আমি লিখে দিতেছি। মানে স্বাভাবিক জের কি, ধরো সম্পদ, তারপরে খরচ, তারপরে সম্পদ খরচ, আর এটা হচ্ছে যায় উত্তোলন, এগুলা যখন বৃদ্ধি পায় তখন ডেবিট হয়। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় সম্পদ খরচ উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর দায়, তারপর আয়, তারপর হচ্ছে মূলধন, এগুলা যখন বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়। হ্যাঁ, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই এত বড় তোমাদেরকে এই এত বড়ই, আচ্ছা তোমাদের এত বড় এটা মনে রাখার দরকার নাই। হ্যাঁ, তোমাদেরকে এত বড় এটা মনে রাখতে গেলে তোমাদের মানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তোমরা মনে রাখবা যে এই অংশটা সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট হয়, আর দায় আয় মূলধন বাড়লে ক্রেডিট হয়। আর যদি এগুলা কমে, যেমন সম্পদ খরচ উত্তোলন যদি কমে তাহলে এটা ক্রেডিট হবে, আর দায় আয় মূলধন যখন কমে তখন ডেবিট হয়। এই জিনিসটা আমরা শুরু করে শিখে ফেললাম। এখানে জাস্ট তোমরা অবশ্যই এই অংশটা নোট করে রাখবা, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা কিছু উদাহরণ দেখব। যেমন নগদে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, এটা কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এটা কি ডেবিট 50 ক্রেডিট 50, এটা কারণে নগদ 50,000 টাকা বৃদ্ধি পাইছে এবং মূলধন 50,000 টাকা বৃদ্ধি পাইছে। যেমন আজাপত্র কয়, এটা জাবেদা কি হবে, অলরেডি আমরা জাবেদা 3টা ভিডিও কিন্তু আপলোড দিয়েছি, তোমরা অবশ্যই ওই 3টা ভিডিও দেখে নিবা, আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, আজাপত্র কয় জাবেদা কি, আজাপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হতে 5,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তা নগদে পণ্য বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক নগদে উত্তোলন করছেন, তাহলে উত্তোলন করলে উত্তোলন ডেবিট হয়, আর নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট।
আচ্ছা, এরপরে এইগুলাকে আমাদেরকে এরকম বলছে যে পক্ষ শ্রেণী, যেমন আমরা ধরো প্রথমটা করলাম মালিক কর্তৃক ব্যবসায় প্রয়োজনে আসবাবপত্র আনয়ন করছে 5,000, তাহলে মালিক যা দেয় তাই মূলধন, তাহলে আসবাবপত্র ব্যবসা আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন আসবাবপত্র কোন হিসাব, হিসাবের শ্রেণী লিখলাম, আসবাবপত্র একটা সম্পত্তি হিসাব। মূলধন কোন হিসাব, মূলধন একটি মালিকানা সত্ত্ব হিসাব। এরপর আমরা ডেবিট করলাম আর ক্রেডিট করলাম, আর টাকা 5,000 5,000, আর কারণ লিখলাম সম্পত্তি বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আশা করি এই অধ্যায়টা তোমরা পারবা। তোমরা এখানে যে এমসিকিউগুলা এবং সৃজনশীলগুলা সলভ করবা, করে গাইডের সাথে মিলাবা। কোনোটা নিয়ে যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে জানাবা। আর কী রকমের ভিডিও চাও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা। আমরা পরবর্তী দিন পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী ক্লাস অর্থাৎ ষষ্ঠ অধ্যায় জাবেদা নিয়ে আমরা হাজির হব। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।